বন্ধুরা, মাঝে মাঝে এমনও তো হয়, চিলে কান নিয়ে গেছে বলে গুজব ছড়ালো, আমরা সবাই চিলের পেছনে ছুটলাম, অথচ কেউ দেখলাম না কান কানের জায়গায় রয়েছে। অনেকেই হয়তো ভাবছেন কথাটি কেন উঠল। কিছুদিন আগে আমাদের বিশেষজ্ঞরা মার্কেটের মূল এবং প্রধান সমস্যা আইডেন্টিফাই করেছিলেন ফ্লোর প্রাইসের কারণে মার্কেট সুস্থ স্বাভাবিক ধারায় চলছে না। আর গতকাল কয়েকজন ব্যক্তিত্ব টক শো গরম করেছিলেন, তাদের বক্তব্য ছিল গুজবের কারণে মার্কেট ক্র্যাশ করেছে। আসলেই কি গুজবের কারণে মার্কেট ক্র্যাশ করে? আমি ব্যক্তিগতভাবে মনে করি গুজব হলো মার্কেট প্রাইস অ্যাকশনের বাই প্রোডাক্ট। মার্কেট যখন ট্রিমেন্ডাস প্রাইস অ্যাকশন করে তখন কিছু গুজব সৃষ্টি হয়, এবং মার্কেট যখন ট্রিমেন্ডাস ফল করে তখনও কিছু গুজব সৃষ্টি হয়। সিমিলারলি আপনারা লক্ষ্য করবেন, একটি স্টক যদি স্ট্রং র্যালি করে তখন স্টকটি নিয়ে কিছু গুজব সৃষ্টি হয়, এবং স্টকটি যদি বড় ধরনের ক্র্যাশ করে তখনও কিছু গুজব সৃষ্টি হয়। অর্থাৎ আমি বলতে চাইছি গুজব হলো মার্কেট প্রাইস অ্যাকশনের বাই প্রোডাক্ট। কিছুদিন আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ট্রিমেন্ডাস ক্রাইসিস এবং আনসার্টিনিটি সৃষ্টি হয়েছিল, এবং ওই সময় কম বেশি প্রতিটা মার্কেটই ক্র্যাশ করেছিল। এবং সে সময় বাংলাদেশ মার্কেটেও বড় ধরনের পতন হয়। মার্কেট ৭,৪০০ পয়েন্ট থেকে ৫,৯৭০ পয়েন্ট পর্যন্ত নেমে আসে। বড় ধরনের একটি পতন হয়েছিল, ১৪০০ পয়েন্টেরও বেশি মার্কেট ফল করেছিল। আর এই পতনটি ছিল জাস্টিফাইড, কারণ তখন ওয়ার্ল্ড ওয়াইড ট্রিমেন্ডাস ক্রাইসিস প্রিভেল করছিল, যার কারণে মার্কেটে বড় ধরনের পতন হলো। এখন বিনিয়োগকারী ভাই এবং সুশীল সমাজের কাছে একটি প্রশ্ন, বর্তমানে বাংলাদেশে কি এমন ক্রাইসিস সৃষ্টি হয়েছে যার কারণে মার্কেট আবারও ক্র্যাশ করলো? আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইকোনমিক্সের একটি বেসিক সূত্র হলো ডিমান্ড এবং সাপ্লাই। মূলত ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে মার্কেট প্রাইস অ্যাকশন করে। রিসেন্টলি আমাদের মার্কেটের একটি বড় ব্যর্থতা হচ্ছে মার্কেটে ডিমান্ড ক্রিয়েট না করে সাপ্লাই সাইডটা অনেক বেশি স্ট্রং করা হয়েছে, যার কারণে মার্কেট অনেকটা উইক আচরণ করছে। এছাড়া মার্কেটের আরও একটি সমস্যা আমরা বারবারই পয়েন্ট আউট করেছি, সেটি হলো মার্কেটের যে একটি বেসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটি বর্তমানে একেবারেই নষ্ট হয়ে গেছে। পৃথিবীর প্রতিটা দেশে ভালো মানের কোম্পানিগুলোতে হিউজ ডিমান্ড ক্রিয়েট হয়, এবং দুর্বল মানের কোম্পানিগুলোতে তেমন ডিমান্ড থাকে না। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের চরিত্র ঠিক উল্টো। এখানে বন্ধ হয়ে যাওয়া ডিভিডেন্ড দিতে অক্ষম কোম্পানিগুলোর ডিমান্ড বেশি, যার কারণে বেশিরভাগ বিনিয়োগকারী এই মার্কেটকে অ্যাট্রাকটিভ ফিল করছে না। আরেকটি সমস্যা আমরা গতকালকেও তুলে ধরেছিলাম, সেটি হচ্ছে বাংলাদেশের মার্কেটটা ডে বাই ডে নন পারফর্মিং মার্কেটে পরিণত হচ্ছে। একজন ইনভেস্টর তিনি একটি মার্কেটে ইনভেস্ট করার আগে চিন্তা করবেন সে মার্কেট থেকে তার কী রিটার্ন আসবে। বাংলাদেশ মার্কেটে কিন্তু তেমন একটি রিটার্ন গত এক যুগে দেখা যাচ্ছে না। ইভেন মার্কেট ইনফ্লেশন রেটকেও বিট করতে ব্যর্থ হয়েছে। এখন যদি আমরা কারণ খুঁজি কেন বাংলাদেশের মার্কেট গত এক যুগেরও বেশি সময় ধরে নন পারফর্মিং মার্কেটে রয়েছে, কিংবা নন পারফর্মিং একটি মার্কেট হিসেবে রয়ে গেছে, তার প্রধান কারণ হচ্ছে এই মার্কেটকে নেস্টিভাবে কোনো একটি চক্র ম্যানিপুলেট করছে, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় মার্কেটটিকে ম্যানিপুলেট করে। অনেক সময় ট্রিমেন্ডাস সেল প্রেশার ক্রিয়েট করে, অনেক সময় খারাপ মানের কোম্পানিগুলোকে লং র্যালি করিয়ে, এবং অনেক সময় ভালো মানের কোম্পানিগুলোর অযথা সেই কোম্পানিগুলোর দাম অতিরিক্ত কমিয়ে। সো বিভিন্ন ছল ছাতুরি করে এই মার্কেট সেন্টিমেন্টকে নষ্ট করার একটা প্রয়াস একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে করে আসছে, কিন্তু এটার কোনো সুবিচার কিংবা তদন্ত হয়নি। অনেকেই হয়তো আমার সাথে এগ্রি করবেন না এই পয়েন্টটিতে, নাও করতে পারেন। তাহলে আপনারা রিজন দেখান বাংলাদেশের অর্থনীতির যে আকার বৃদ্ধি পেয়েছে, যেভাবে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পেয়েছে, জিডিপির গ্রোথ রেট ভালো ছিল, বাংলাদেশের ইকোনমি গত 14 বছরে অনেকটা এগিয়ে গেছে, এক্সপোর্ট প্রবৃদ্ধি ভালো ছিল, সব দিক থেকে বাংলাদেশের অবস্থান ভালো ছিল। পাশাপাশি আমরা যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের ইকোনমির সাথে যদি আমরা কম্পেয়ার করি, বাংলাদেশের ইকোনমি কোনো অংশেই তাদের তুলনায় কম এগিয়ে যায়নি, বরঞ্চ পাকিস্তানের ইকোনমি থেকে বাংলাদেশের ইকোনমি এখন সব দিক থেকে অনেক স্ট্রং পজিশনে রয়েছে।
অথচ ওই দুটো দেশের ক্যাপিটাল মার্কেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি, বাংলাদেশের মার্কেটের কোনো গ্রোথই হয়নি, বরঞ্চ মার্কেট 6,000 থেকে 4,000 পয়েন্টের মধ্যে গত এক যুগেরও বেশি সময় ধরে স্ট্যাগনেন্ট হয়ে আছে। সো সব কিছু সুস্থ স্বাভাবিক থাকার পরও বাংলাদেশ মার্কেট এমন আচরণ করলো কেন? নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, এবং সেই সমস্যাটি কী সেটি আমাদেরকে ফাইন্ড আউট করা এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরেকটি ব্যাপার হলো, রিসেন্টলি যে কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠানো নিয়ে একটি গুজব বলুন কিংবা আতঙ্ক বিনিয়োগকারীদের মধ্যে সৃষ্টি হয়েছিল। যে কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠানোর কথা, তার মধ্যে কিন্তু অর্ধেকের মতো কোম্পানিকে অলরেডি জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে, এবং বাকিগুলো কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সেগুলোকেও জেড ক্যাটাগরিতে পাঠানো হবে। কিন্তু এর ফলে বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা ভালো মানের শেয়ারগুলো কি সেল করে দেবে? এটা কি লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন হতে পারে? এছাড়া অন্যান্য বাজারের মতো যদি পুঁজিবাজারকেও আমরা একটি বাজার হিসেবে চিন্তা করি, এর মধ্যে আপনারা কি দেখেছেন এমন কোনো বাজার যেখানে যারা বিক্রেতা তারা তাদের প্রোডাক্টগুলো অর্ধেক রেটে সেল করে দিয়ে চলে যাচ্ছেন? বরঞ্চ ডে বাই ডে প্রত্যেকটা পণ্যের দাম প্রায় ডবল হয়ে যাচ্ছে। অনেক প্রোডাক্টের দাম অলরেডি ডবলের চেয়েও বেশি, এবং অনেক প্রোডাক্ট ডবলও সামনের দিনগুলোতে হয়তো ডবল হয়ে যাবে। অর্থাৎ গত 10 থেকে 12 বছরে প্রত্যেকটা পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ক্যাপিটাল মার্কেট হচ্ছে এমন একটি বাজার যে বাজারে প্রোডাক্টগুলো অর্ধেকেরও কম মূল্যে বিক্রি হচ্ছে বর্তমানে। এটার এক্সপ্লেনেশন কি হতে পারে? এটার এক্সপ্লেনেশন আমি মনে করি এই মার্কেট ডিমান্ড ক্রিয়েট করতে ব্যর্থ হয়েছে। তার কারণ হচ্ছে মার্কেট ইজ নট অ্যাট্রাকটিভ। মার্কেট অ্যাট্রাকটিভ হতে পারেনি কেন? কারণ মার্কেটকে ঠিকভাবে পরিচালনা করা হয়নি। ইনফ্যাক্ট আমরা বর্তমানে বিশেষজ্ঞদের কথাবার্তার পরিপ্রেক্ষিতে যেটা গেস করছি, মার্কেটের মূল সমস্যাই তারা আইডেন্টিফাই করতে পারছে না, যার কারণে এক এক সময় তারা এক এক রকম কথা বলছেন। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার আগে তখন 30% স্টকে লেনদেন হতো, এবং প্রায় 60 থেকে 70% স্টক ফ্লোর প্রাইসে থাকার কারণে লেনদেন হতো না বললেই চলে। ওই সময়ও লেনদেন 600 থেকে 800 কোটি টাকার ঘরে ছিল। আর বর্তমানে বেশিরভাগ স্টক ফ্লোর প্রাইস প্রত্যাহার করার পর লেনদেন হচ্ছে। এখন মার্কেট 600 থেকে 700-800 কোটি টাকার ঘরে থাকবে কেন? এখন লেনদেন হওয়ার কথা 1500 থেকে 2000, মিনিমাম লেনদেন হওয়ার কথা প্রতিদিন 1500 থেকে 2000। তাহলে এখন কেন লেনদেন 600 থেকে 800 কোটি টাকার ঘরে নেমে আসলো? এই বিষয়টি কি আপনাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না? এতগুলো স্টকের লেনদেন হওয়ার পর দৈনিক লেনদেন হচ্ছে 600 থেকে 800 কোটি টাকা। এক কথায় এই মার্কেট স্বাভাবিকভাবে চলছে না। কেন চলছে না? সর্ষে ক্ষেতে যদি ভূত লুকিয়ে থাকে তাহলে আগে ওঝা দিয়ে ভূত তাড়াতে হবে, এবং মার্কেটের যে সমস্যাগুলো সেগুলোকে কারেক্টলি চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমি অ্যাটলিস্ট পৃথিবীর কোনো ক্যাপিটাল মার্কেটে এমন দেখিনি যে সেখানে ব্লু চিপ কোম্পানিগুলোর ডিমান্ড থাকে না, ভালো ডিভিডেন্ড পে করে সে কোম্পানিগুলোর ডিমান্ড থাকে না, গ্রোথ ওরিয়েন্টেড স্টকগুলোর ডিমান্ড থাকে না। ডিমান্ড থাকে কেবল বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলো, যে কোম্পানিগুলোর নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ হয়ে গেছে, যে কোম্পানিগুলোর আর্নিং নেগেটিভ, যে কোম্পানিগুলো বছর শেষে কোনো ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা নেই। এই ধরনের কোম্পানিগুলোতে ট্রিমেন্ডাস ডিমান্ড, এমন কোনো মার্কেট, ক্যাপিটাল মার্কেট আমি অ্যাটলিস্ট খুঁজে পাইনি। সো সর্ষে ক্ষেতে যদি ভূত লুকিয়ে না থাকে তাহলে মার্কেট এমন অদ্ভুত আচরণ করবেই বা কেন? গত এক যুগেরও বেশি সময় ধরে মার্কেটে একটি ডিফ্লেশনারি সিচুয়েশন প্রিভেল করবেই বা কেন? আরও একটি কথা, সেটি হচ্ছে একদল বিশেষজ্ঞ মার্কেট ভালো হচ্ছে না একটি কারণ তারা দেখাতে চায়, সেটা হচ্ছে মার্কেটে ভালো মানের কোম্পানি এনলিস্টেড হচ্ছে না। তো মার্কেটে কি আপনারা এখন ভালো মানের কোম্পানি বলতে কী ধরনের ভালো মানের কোম্পানি বাংলাদেশের মার্কেটে ইন্ট্রোডিউস করাতে চান কিংবা এনলিস্ট করাতে চান? ঢাকা স্টক এক্সচেঞ্জে জিপির মতো কোম্পানি, ব্যাডবিসি, রিকিট বেঙ্কিজার, দেন মেরিকো, ইউনিলিভারের মতো কোম্পানির এখন ডিমান্ড নেই। তো এর চেয়ে ভালো মানের কি কোম্পানি আপনারা মার্কেটে আনবেন এবং মার্কেট ভালো করবেন?
অনেকে বলতে চান সরকারি কোম্পানি, সরকারি অনেক ভালো ভালো কোম্পানি এখানে আছে, কোনো ডিমান্ড নেই। মূল সমস্যা হচ্ছে মার্কেট ইনফ্লেশনকে বিট করতে অক্ষম। একজন ইনভেস্টর সেন্স থেকে যদি আমরা বিচার করি, যখন একজন ইনভেস্টর মার্কেট থেকে সাবস্টেনশিয়াল রিটার্ন কিংবা রিজনেবল রিটার্ন পাবে না, সে কখনোই মার্কেটে ইনভেস্ট করতে চাইবে না। সো আমাদের বক্তব্য ক্লিয়ার, মার্কেটে সুশাসন আনতে হবে, মার্কেটের মূল সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে, এর জন্য অনেক গবেষণা দরকার। এবং সবার আগে যেটি করতে হবে, মার্কেটকে সুস্থ স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ ব্লু চিপ কোম্পানি, গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি, যে কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড পে করে, সেই কোম্পানিগুলোর ডিমান্ড আগে ক্রিয়েট করতে হবে। আর মার্কেটে নেস্টি ম্যানিপুলেশন বন্ধ করতে হবে। ধন্যবাদ, এটাই ছিল আজকের আমার বক্তব্য। বন্ধুরা, আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।